চলে যায় রাতের মায়া, আমার হৃদয় জলে মন মুনিয়া তোর কাছে আমার মনের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অনেক আনন্দিত আজকে আমাদের সাথে আপনি এসেছেন, আলাপ হবে, কথা হবে। প্লিজ দর্শকরা শুভেচ্ছা নেবেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের অতিথি এমন একজন মানুষ যার রক্তে রক্তে মিশে আছে মানুষের প্রতি দরদ, ভালোবাসা। এই ভালোবাসা দরদ না থাকলে কোনো কিছুই পৃথিবীতে সফলতা পায় না। এমন একজন মানুষের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব, যার আমি নিজেও একজন ভক্ত। ও ডাক্তার, ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের বসি ভারী, তার জীবনটা আগে। আপনার এই জীবন চলার পথে সুখের ছোট্ট একটি স্মৃতি শুনতে চাই। প্রথমে আমি আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের দর্শকদের কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আসলে আমি এত বড় মানুষ হইনি এখনও যে আমাকে এখানে আপনি ইনভাইট করেছেন। আপনার প্রতি আমার কৃতজ্ঞতা। শৈশবের যে সুখের কথা বলছেন, আসলে আমরা ছোটবেলা কি করতাম? পুকুরে মাছ ধরতাম, বড়শি ফেলতাম, ডাঙ্গুলি খেলতাম, মা বাবাকে না বলে ফুটবল খেলতে চলে যেতাম, আবার ব্যথা পেয়ে ফিরে আসতাম। এই যে সুখটা এবং এখানে মার যে আদরটা, মার যে ভালোবাসাটা, এটা আমরা আসলে খুব মিস করি এই সময়ে। সেই সুখের রেশ ধরে আপনাকে যদি জিজ্ঞেস করি, জানতে চাই আপনার কাছে, মানব সেবা, এই মানব সেবার মধ্যে আত্মতৃপ্তি কতটুকু? আসলে আত্মতৃপ্তির জায়গাটা এটা মানুষ টু মানুষ ভ্যারি করে। আসলে আত্মতৃপ্তিটা কখন? যখন মানুষ তার সেবাটা পূর্ণাঙ্গভাবে দিয়ে যখন স্বস্তি পায়। যেমন আমি যদি বলতেই চাই, যখন একজন রুগী খুব অসহায় অবস্থায় আমাদের কাছে আসে, ডাক্তারের কাছে কিন্তু ভালো মানুষ আসে না, যারা অসুস্থ অসহায় অবস্থায় আসে, তাদের পাশে যখন দাঁড়াতে পারি, যখন তাদের পাশে দাঁড়াই, নিজেকে উজাড় করে দিয়ে তাদেরকে সেবা দিই, সেবা দেওয়ার পর যখন রুগীটা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, সে যে একটা দোয়া করে, সেটা একটা তৃপ্তি, আত্মতৃপ্তি। আমি এখানেই আত্মতৃপ্তিটা পাই। কোনোদিন ভেবেছিলেন সৃষ্টিকর্তা আপনাকে এই সেবা করার সুযোগটা দেবেন? এখানে যদি বলতে হয় তাহলে যে জিনিসটা না বললেই নয়, ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম ডাক্তার হব। আচ্ছা, কেন স্বপ্ন দেখতাম? আমার মা মরহুম খোদেজা বেগম, আমি ছোটোবেলা থেকে দেখেছি উনি অসুস্থ, একটা রোগ ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং উনিকে প্রায়ই ডাক্তার দেখাতো, তেমন উনি কষ্ট পেতেন অনেক। তখন ছোটোবেলা থেকে আমি মনে করতাম যদি আমি ডাক্তার হতাম, আমার মাকে সেবা করতে পারতাম। আজকে ভাগ্যের নির্মম পরিহাস, আমার মা আমাকে ডাক্তার পড়তে দেখে গেছেন, আমি ইন্টার্নি করেছি সেটাও দেখে গেছেন, ডাক্তার হয়েছি সেটাও দেখেছেন, কিন্তু এখনের এই অবস্থাতে মা আর দেখতে পারেননি। আমার মা 1994 সালে মারা যান। এবং আমি যদি আরেকটা কথা বলতে পারি, যে আমরা ছোটোবেলায় যখন স্কুলে কলেজে পড়তাম, আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম, তখন আপনার একটি গান আমাকে খুব অনুপ্রাণিত করত, ভীষণভাবে অনুপ্রাণিত করত। যে গানটি ছিল খুব অনুপ্রাণিত করতো ছোটোবেলায়, সেই সময়ের কথা বলছি। আজকে আপনার সাথেই আমি এখানে বসেছি, তো এই মাকে দেখে কিন্তু আমি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলাম। এখন এই স্টেজে এসে আমি ভাবি, আমার কাছে, আমি জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে আছি, আমি ল্যাবেরি চেম্বার করি, ডক্টরসে বসি, যত মুরব্বী আসে সিনিয়র সিটিজেন, আমি মনে করি আমার মা এসেছে। যত পুরুষ মানুষ সিনিয়র সিটিজেন মুরব্বী আসে, আমি মনে করি আমার বাবা আসছে। যেহেতু আমি মার চিকিৎসা করার সুযোগ পাইনি, সেই আমার যে আকাঙ্ক্ষাটা আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। চমৎকার। দর্শকবৃন্দ, উনি একজন ফুসফুসের উপরে গবেষণা করছেন
এবং ফুসফুস মানুষের মানবদেহে একটি অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ। এই বিষয়টি ওনার থেকে না জানলে আমাদের আজকের এই আসরটি অপূর্ণ থেকে যাবে। ফুসফুসের ওপরে মানুষের জীবনে এটা কত দরকার এবং এর পরিচর্যা কিভাবে করব, ফুসফুসে কিভাবে সতেজ রাখা যায়, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। আপনি খেয়াল করবেন, আমরা যে বেঁচে আছি, আমরা কি গ্রহণ করি? আমরা অক্সিজেন গ্রহণ করি। কি ত্যাগ করি? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এবং প্রাকৃতিক ভারসাম্য, এই যে গাছ, প্রাকৃতিক যে গাছগুলো, গাছ কি করে? সে অক্সিজেন আমাদেরকে সাপ্লাই দিচ্ছে এবং সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এভাবে কিন্তু পৃথিবীর ভারসাম্যটা বজায় আছে। পৃথিবীতে যদি গাছ না থাকতো তাহলে আমরা কিন্তু অক্সিজেন পেতাম না। তো সেটা একটা যেমনটা দিক। আর এই ফুসফুসকে ভালো রাখার জন্য প্রথমে যে জিনিসটা আমি বলবো, আপনি ফুসফুসের যত্ন নিন। প্রথম যত্নটি হলো, আপনারা দেখবেন যে এয়ার পলিউশন, আমাদের বডির যে অর্গানটা সরাসরি প্রকৃতির সাথে যোগাযোগ হলো ফুসফুসের সাথে। আমরা বাতাস নিচ্ছি, ছাড়ছি। এই বাতাসে যদি দূষিত কণা, দূষিত পদার্থ, যদি কেমিক্যাল থাকে বা কার্বন পার্টিকেলস থাকে, তাহলে কিন্তু ফুসফুসটা সহজেই আক্রান্ত হয়ে যায়। তো ফুসফুস ভালো রাখার জন্য আমি বলবো যে সবাইকে একটু মাস্ক ব্যবহার করা দরকার। যেমন এয়ার পলিউশনে যদি আমরা ঢাকার কথা চিন্তা করি, পৃথিবীতে কিন্তু 3-4টা দেশের মধ্যে ঢাকা অন্যতম এয়ার পলিউশনের দিকে। তো এয়ার পলিউশন যদি প্রিভেন্ট করতে হয়, ফুসফুস যদি ভালো রাখতে হয়, আমাকে মাস্ক ব্যবহার করতে হয়। পাশাপাশি কিছু বিষয় আছে, যেমন ফুসফুসের যত্ন। আমরা যেমন শরীর চর্চা করি, ব্যায়াম করি, ফুসফুসের কিছু ব্যায়াম আছে যে ফুসফুস ভালো রাখার জন্য। ফুসফুসের কাজ হলো আমাদেরকে, ফুসফুস যখন ফুলে যায় আমরা বাতাস গ্রহণ করি, যখন চেপে যায় আমরা বাতাস বের করে দিই। এই যে ফাংশনটা, এই ফাংশন ঠিক রাখার জন্য, ফুসফুসটাকে সতেজ রাখার জন্য ব্যায়ামের পাশাপাশি কিছু খাদ্যাভ্যাসেরও দরকার আছে। আচ্ছা, যেমন আমি প্রথম যেটা বলতে চাই, স্মোকিং। এটা স্মোকিং ফুসফুসের জন্য ডাইরেক্টলি ক্ষতি করে এবং আমরা একটা রোগ পাই, সিওপিডি। আপনি দেখবেন যে অনেক শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগী, সিনিয়র সিটিজেন, 40-50 বছর বা ততোর্ধ্ব বয়স, সিগারেট খেয়েছে সারা জীবন, শ্বাসকষ্ট হচ্ছে, সিওপিডি। এটা যারা স্মোকিং করে তাদের খুব কমন। এই স্মোকিং থেকে লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার হতে পারে, মারাত্মক হতে পারে। এই যে সম্প্রতি আমরা কোভিডের সময়টা পার করলাম, এই কোভিডের সময় কিন্তু আমরা ফুসফুসেরই রোগ পেয়েছি, কোভিড নিউমোনিয়া। যত রোগী মারা গেছে, অক্সিজেন কমে যাচ্ছে, কোভিড নিউমোনিয়াতে মারা গেছে। তো কাজে এই ফুসফুসটা খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। আজকালকার নতুন জেনারেশন, তরুণ জেনারেশনরা ফাস্টফুডের দিকে বেশি ঝুঁকে পড়েছে। কিন্তু আমরা যদি সেই সময় আমাদের শৈশবের কথায় ফিরে যাই, আমরা গাছ উঠে পেয়ারা পেরে পেয়ারা খেতাম, গাছ উঠে জাম পেরে খেতাম। কিন্তু এখন তো সেই সুযোগ নেই। কিন্তু তারা কি করছে? তারা ঘরে বসে অর্ডার করছে এবং ফাস্টফুড চলে আসছে, ঘরে খাচ্ছে। খেলাধুলা, আমরা যেমনটি বলছিলাম যে মাকে না বলেই আমরা খেলতে চলে গেছিলাম এবং মার নির্দেশনা ছিল যে আমরা বিকেলে খেলতে যাব। যখন আসরে আজানটা দিত তখন আমরা খেলতে যেতাম, মাগরিবের আজান হলে দৌড়ায় ঘরে ফিরে আসতাম। এতটুকু আমাদের খেলা ছিল, আমরা মাঠে গিয়ে ফুটবল খেলতাম। কিন্তু এখন কিন্তু সেই খেলাধুলার তেমন মাঠও নেই বা খেলাধুলার আগ্রহ নেই, সবাই কিন্তু কম্পিউটারে ঘরে বসেই যেন খেলছে। তো ফুসফুসটা ভালো রাখার জন্য খেলাধুলারও একটা প্রয়োজন আছে। দর্শকবৃন্দ, আপনারা শুনছেন, এই ফুসফুস আমাদের সেই অঙ্গটি এমনিভাবেই প্রচণ্ড যত্নে রাখতে হবে। ফুসফুস ঠিক নাই তো অনেক কিছুই ঠিক নাই। চলুন আমরা আরও কিছু জানি। আচ্ছা, একজন রোগী দেখাতে আসেন, ডাক্তার তার কর্মজীবনে ঢুকে যায়, সম্পর্কটা কেমন হওয়া দরকার? আমার মনে আছে, আমি যখন ঢাকা কলেজে পড়তাম, আমাদের একজন শিক্ষক ছিলেন, স্বনামধন্য শিক্ষক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ স্যার। হ্যাঁ, উনি তো আমারও টিচার ছিলেন। জি, আমাদেরকে হৈমন্তী পড়াতেন স্যার। স্যার একটি কথা বলতেন যে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, আলোকিত মানুষ হও। প্রথমে আলোকিত মানুষ হও, তারপরে তোমার প্রফেশন। তা আমি স্যারের এই বাণীটা আমি ধরে রেখেছি যে আসলে পেশেন্ট এবং ডক্টর রিলেশনশিপটা অত্যন্ত সুদৃঢ় হতে হবে। পেশেন্ট কখন ডাক্তারের কাছে আসে? অসহায় অবস্থায় আসে এবং একটা আস্থার জায়গা তৈরি করতে হয় যে আমি চিকিৎসা করলে ভালো হব। একটা আস্থার জায়গা তৈরি করতে হয়। সেই আস্থার জায়গাটা তৈরি করার জন্য দুইজনের মধ্যে, পেশেন্ট এবং ডক্টরের সম্পর্কটা খুবই নিবিড় থাকতে হবে। যেমন আমি বলি যে পেশেন্ট আসলো, আপনি তার কথা শুনলেন না, কিন্তু সে কিন্তু হ্যাপি হবে না, রোগও কমবে না। আমাদের হলো খুব
জরুরি হলো আমাদের ডাক্তারি পেশায় যেটা বলে একটা মহৎ পেশা, একটা নোবেল প্রফেশন, এবং এটা হলো মানবতার সেবা। সেই সেবার জায়গাটা থেকে আমাদের কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে তার রোগ জেনে তার চিকিৎসা দিলে সেও হ্যাপি হয়, রোগও সেরে যায়, এবং সে যেটি করে এই ডাক্তার সাহেবের জন্য দোয়া করে। আপনি অবাক হবেন, আমি আসলে অনেক ছোট, এত বড় হইনি এখনও, নিজেকে এত বড় ভাবতেও ভালো লাগে না, কিন্তু আমি দেখি আমার চেম্বারে যখন ক্ষেতের শাক লাল শাক চলে আসে, হাঁস মুরগি নিয়ে আসে, তার দুধ নিয়ে আসে, ঘরের দুধ নিয়ে আসে, রুগীরা বুকটা ভরে যায়, খুব আত্মতৃপ্তি পাই। এটা হল ভালোবাসা, রুগীর সাথে ডাক্তারের একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, সারা বিশ্ব জুড়ে চিকিৎসার যে ক্রমবর্ধমান উন্নতি বলি বা যেটাই হোক চলছে, এর ধারাবাহিকতায় আমরা এখন কোন স্টেজে আছি বৈজ্ঞানিকভাবে? চিকিৎসা প্রতিদিন তো এর উন্নতি হচ্ছে, এই বর্তমান অবস্থা আমরা কোথায় আছি? আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের বাংলাদেশ অনেক এগিয়েছে। আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই। যেমন আমি যদি হার্টের বিষয়ে আসি, যে কার্ডিয়াক সার্জারি, বাইরের দেশ থেকে রুগীরা আমাদের দেশে আসে কার্ডিয়াক সার্জারি সেবা নিতে। আপনার যদি মনে থাকে সেই সময়ের কথা, মানে সেই 30 বছর আগের কথা, 25 বছর আগের কথা, একটা এনজিওগ্রাম করার জন্য, একটা রিং লাগানোর জন্য, একটা বাইপাস সার্জারি করার জন্য আমাদের দেশে কোনো ব্যবস্থা ছিল না, তারা বাইরে চলে যেত, পার্শ্ববর্তী দেশে চলে যেত, বিভিন্ন দেশে চলে যেত। তো এখন পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের কাছে আসে এই কার্ডিয়াক সার্জারি সেবা নেওয়ার জন্য। এটা হলো একটি দিক। আর অন্যান্য বিষয়গুলো যদি আমি আসি, ধরেন ক্যান্সার চিকিৎসা রোগীর বাইরে যাওয়ার একটা প্রবণতা খেয়াল করা যায়, কিন্তু ইদানিংকালে অনেক কমে গেছে। কেন কমে গেছে জানেন? গ্লোবালাইজেশনের যুগ। এখন কিন্তু আমেরিকাতে একটা লাং ক্যান্সার, এই লাং ক্যান্সার চিকিৎসা কি হচ্ছে, কি দিচ্ছে, আপনি কিন্তু ক্লিক করলেই চলে আসছে। ঔষধ সেম, ট্রিটমেন্ট সেম, ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস যে স্টেজিংটা, যে তার কোন স্টেজে তার রোগটা ধরা পড়লো, কোন তার কনফার্ম এবং কোন ওষুধে কাজ করবে, এই যে পরীক্ষা নিরীক্ষা, এটা খুব ইম্পর্টেন্ট। চিকিৎসা কিন্তু এক, আমেরিকাতে যে চিকিৎসা, লন্ডনের যে চিকিৎসা, দেশেও এক চিকিৎসা। অনেক সময় আমরা করি কি, যে ঠিক আছে একটা পেশেন্ট যখন আসলো তখন আমি দেখি যে ওই দেশে কী চিকিৎসা দেয়, আমরা দেখি একই চিকিৎসা, একই প্রোটোকল। এখন আমাদের দেশে শুধু অভাবটা হলো কাউন্সিলিংয়ের অভাব, যেটা আমি মনে করি যে আমাদের আরও গুরুত্ব দিতে হবে, যে আমরা রুগীদের সাথে আরও রুগীদের পাশে দাঁড়াতে হবে, রুগীদের সাথে কথা বলতে হবে, তাহলে আর রুগীর বাইরে দেবে না। আর পাশাপাশি যেমন আপনার আরেকটা কথা বলি, যে আমাদের যে দক্ষ জনবল, আপনার পৃথিবীর যত দেশ আছে ওখানে অনেক বড় বড় চিকিৎসক আমাদের দেশে তারা সেবা দিয়ে যাচ্ছে। তো সেরকম পরিবেশ যদি আমাদের দেশেও তৈরি করা যায়, তাহলে কিন্তু আর কোনো রুগী বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আরেকটি কথা আমি বলি, যে এখন দেখবেন যে যুগের পরিবর্তনের সাথে সাথে এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে বা চ্যাট জিপিটি, আপনি খেয়াল করবেন যে এখন তো আসলে আগে তো একটা বক্তৃতা লেখার জন্য একটা মানুষকে বসে কিছুই লাগবে না, এখন কিছুই লাগবে না, আপনি মুখে কমান্ড করলেই কিন্তু চলে আসছে। তো ঠিক চিকিৎসা ব্যবস্থাও তাই, আমরা কিন্তু বিশ্বের সাথে তাল মিলিয়েই কিন্তু আমরা চিকিৎসা দেই। পাশাপাশি আরেকটা জিনিস যেটা না বললেই নয়, যেমন কিছু স্কিল হ্যান্ড প্রয়োজন হয়, ইনস্ট্রুমেন্টাল ট্রেনিংয়ের প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমরা ডক্টররা বাইরের দেশে গিয়ে ট্রেনিং নিয়ে কিন্তু ফিরে আসছে আমাদের দেশে। কাজেই আমি বলবো যে আমরা এগিয়েছি অনেক, এবং আশা করি সামনের দিনগুলোতে আমরাও একদম বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে পারবো বাংলাদেশে। খুব ভালো লাগছে আপনার একটি কথা। আমরা একদম শেষে চলে এসেছি। আপনি দর্শকদের একটু বলে দেন তারা সুস্বাস্থ্য কীভাবে নিজেকে তৈরি করে রাখবে সবসময়। দর্শক, সুস্বাস্থ্যের মূল কারিগর হলো সুস্থ জীবনযাপন করা, স্বাভাবিক জীবনযাপন করা। আমি বলবো যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবেন, একটু পার্কে গিয়ে 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট হাঁটবেন, এবং যে ফ্রেশ বাতাসটা গ্রহণ করবেন, একটু এক্সারসাইজ করবেন। খাদ্যাভ্যাসের দিকে যেটা বলবো, যে ফাস্ট ফুডের দিকে নজর না দিয়ে যে ফ্রেশ ভেজিটেবলস, শাকসবজি, স্বাভাবিক খাবার, যেটা আমরা বলি ব্যালেন্স ডায়েট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমৃদ্ধ খাওয়া, এগুলো খেতে হবে। পাশাপাশি আপনারা যদি অফিসিয়াল ডেস্ক জব করেন, আপনার স্ট্রেসে থাকলে হৃদরোগ এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেড়ে যায়। 5টি কথা: স্মোকিং পরিহার করা, কোলেস্টেরল মুক্ত থাকা, ওজন কমানো এবং নিয়মিত ব্যায়াম করা। এগুলো যদি আমরা করতে পারি, আমাদের শরীর ভালো থাকবে,
আদারওয়াইজ কিন্তু একটা সুস্থ মানুষ না হলে একটা সুস্থ জাতি গড়ে ওঠে না। একটা সুস্থ জাতি গড়ে না উঠলে সুস্থ বাংলাদেশ, সুস্থ দেশ গড়ে উঠবে না। আজকে যার জন্য তোমরা গান করলে, ওনার কথা শুনলে আমি জানি আমার ভালো লেগেছে, তোমাদের লাগতেই হবে। এদিকে যিনি আছেন শহীদ মাহমুদ, উনি রিদেমে আছেন, গান করলো আজকে নিশান, এবং কিবোর্ড বাজাচ্ছিল শাহিন। দর্শকবৃন্দ, থ্যাংক ইউ। আজকে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা শুনলেন, জানলেন, এবং চমৎকার কিছু কথা শুনলাম। এরপরেও যদি আমরা আমাদের নিজেদেরকে সচেতন না করতে পারি, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও শুভেচ্ছা। তোর তরে হায় মন পুড়ে যা, তুই সে থাকিস দূরে।